হসপিটালে এসে রাউন্ডে দিতে পারছে না, কিছুক্ষণ পরে বলছে আমি আর পাচ্ছি না, সেরে আছে, রেস্ট নিচ্ছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের তো লং ডিউটি আওয়ার্স থাকে, রোদে দাঁড়াতে হয়, এটা কিন্তু আপনাদের সমস্যায় ফেলবে, এইটা কিন্তু ঘটবে, যেটা বেশ কিছুদিন থাকবে। এটা করোনা চারিত্রিক ব্যাপার, এটা নতুন কিছু নয়, কিন্তু এই জিনিসটা চেঞ্জ হচ্ছে না, এটা থেকেই যাচ্ছে দেখছি। ওকে স্যার, স্যার আজকে যেহেতু ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, সেই সংক্রান্ত একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে যারা থ্যালাসেমিয়া রোগী, তো তাদের যদি কোন রকম কোভিড সিমটম দেখা যায়, তাহলে কি রকম কি করা উচিত তাদের, বা বিশেষ সতর্কতা নেওয়া উচিত, একটু যদি বলেন। থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে যেটা হয় অনেক সময়, যে এদের ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে থাকে, যেহেতু ঠিকমতো রক্ত যদি না নেয়, টাইমলি রক্ত নিতে হয়, তো সেটা যদি না নেয় তাদের ইমিউনিটি পাওয়ার অনেক সময় ডাউন হয়ে থাকে, তাদের কিন্তু করোনা কিন্তু সিভিয়ার হতে পারে, এবং সে রিস্ক তাদের থাকে, এবং পুষ্টিগত ভাবেও এরা অনেক পিছিয়ে থাকে অন্য বাচ্চাদের থেকে। তো সেদিক দিয়ে দেখলে করোনা কিন্তু থ্যালাসেমিক বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করতেই পারে। তবে এখনো অব্দি এবছর আমি কোনো খারাপ করোনা থ্যালাসেমিক পেশেন্টদের দেখিনি। এদের আরেকটা হয় কি, থ্যালাসেমিক বাচ্চারা অনেক সময় রক্তবাহিত কিছু রোগে আক্রান্ত হয়ে যায়, হেপাটাইটিস বি, HIV, হেপাটাইটিস সি, এইগুলির ক্ষেত্রে কিন্তু করোনা আরো একটা সমস্যা বাড়াবাড়ি ক্রিয়েট করতে পারে। স্যার কিছুদিন আগেই দেখলাম, বিশেষ করে আমিও দেখেছি যে পেপারে, নিউজ পেপারে, যে মানে গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে আইসোলেশন বেড কিন্তু রেডি রাখতে। তো এটা কি আগাম সতর্কতা, না সেরকম সংখ্যাটা বাড়ছে বলে? না না, গভর্নমেন্ট থেকে আইসোলেশনের কথা আমরা একদম বলিনি, কারণ আইসোলেশন আর করোনায় কিন্তু করা হবে না, এটা বুঝতে হবে। করোনা কিন্তু এখন আর সেই করোনা নেই, এখন আমাদের যেটা হচ্ছে সেটা এন্ডেমিক করোনা, মানে আমাদের অলরেডি সবার এই রোগটা হয়ে গেছে, সেটাই আবার আসছে, এই ধরনের রোগ হচ্ছে। তো এখানে আমরা আইসোলেট করি না, আমরা রোগীদেরকে আলাদা রাখার, মানে একই ওয়ার্ডের মধ্যে একটা সাইডে রাখি, হ্যাঁ, একেবারে বন্ধ করে দিই না। তো সেইটা, সেই ব্যবস্থাটাই রাখতে বলা হয়েছে। আর আরেকটা জিনিস, মানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমার আগে যেটা কাজ করতাম বেলেঘাটা আইডি, এখানে যেহেতু করোনার ফেসিলিটি অনেক ভালো রেডি করে আমরা রেখেছিলাম, এবং তার পিছনে গভর্নমেন্ট প্রচুর ইনভেস্টও করেছিল, তার করোনার যাবতীয় সরঞ্জাম তার মধ্যে রাখা আছে। তো সেই জন্য ওই সেট আপ গুলোকে আমরা আবার ঝেড়ে পুছে পরিষ্কার করে রেখেছি, যদি যদি কোনো রকম ক্রাইসিস হয় আমাদের তো একটা ব্যাকআপ রাখতে হবে। তো সেই জায়গাগুলো আমরা কয়েকটা হসপিটালকে আমরা রেডি রেখেছি। এটার মানে এই নয় যে আমরা আইসোলেশন বাড়াচ্ছি, এরকম কিছু একবারও আমরা সেটা ভাবি। একদমই নেই, অর্থাৎ আগাম সতর্কতামূলক যে সমস্ত ব্যবস্থা নেওয়া যায় সেগুলো একদম, মানে সাধারণ মানুষের ভয় পাওয়ার একদম কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। কিছু কিছু না না, একদমই নেই। দেখুন, এইরকম ধরনের সর্দি জ্বর আমাদের প্রতি সিজন চেঞ্জে হয়, এবার ধরে নিন এবারে সিজন চেঞ্জে একটু করোনা হচ্ছে এরকম। এবং ইনফ্লুয়েঞ্জা, করোনার যে আরেক বন্ধু আছে, করোনার মতোই ইনফ্লুয়েঞ্জা, সে কিন্তু এখনো করোনার থেকে বেশি ডেঞ্জারাস ভাবে আছে, এবং আমরা প্রতি সপ্তাহে 2-3 জন করে এরকম রোগী পাই যারা ইনফ্লুয়েঞ্জাতে অক্সিজেনে থাকে, বেশ কিছুদিন তাদের অক্সিজেন লাগে, অনেকে ভেন্টিলেটরে উঠে মারা যায়। তো আপনি যদি না জানেন তাহলে আপনার মনে হবে যে এটা বোধহয় অন্য কিছু, কিছুই না, একদম করোনারই মতো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো সেটা কিন্তু আছে, এবং সে যথেষ্টই আছে, তাই করোনার চেয়ে বরং ভয় পেলে ইনফ্লুয়েঞ্জা নিয়ে বেশি ভয় পাওয়া উচিত আমাদের। একদমই তাই। স্যার একটা যেটা কথা বলছিলাম, যে আগের বারে যখন আমরা দেখেছিলাম যে বয়স্ক মানুষদের মধ্যে বেশি আক্রান্তের সংখ্যা বাড়ছিল, বা তারা একটু বেশি সতর্কতা হয়, এবারেও কি সেই একই রকম, না? এবারেও একই রকম, বয়স্কদের মধ্যেই বেশি। হ্যাঁ, এবং যারা যারা অসুস্থ, ধরুন কোনো একটা রোগে, হার্টের রোগ বা কিডনির রোগ, বা ধরুন কোন ডায়াবেটিসের কোনো কন্ট্রোল নেই, হ্যাঁ, এই ধরনের, বা ক্যান্সার আক্রান্ত, যাদের ধরুন রেডিয়েশন চলছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রেই করোনা বাড়তি ঝামেলা নিয়ে আসে। তো সেটা একই আছে, আগেও যা ছিল তাই। শিশুদের ক্ষেত্রে কিন্তু করোনার একটা অদ্ভুত ব্যাপার, যে করোনা কিন্তু শিশুদের ক্ষেত্রে সেরকম ডেঞ্জার হয়ে আসেনি আজ অব্দি। এটা আমাদের একটা বিরাট পাওয়া, এটা ভগবান আমাদের দিয়েছেন সত্যি কথা বলতে গেলে। এই অবস্থায় যদি আমাদের এটা শিশুদের ক্ষেত্রেও খুব ডেঞ্জার হতো, তাহলে ব্যাপারটা আরো জটিল হয়ে যেত, সেটা কিন্তু হয়নি। এবং এই ওয়েবেও, যেগুলো ধরুন এই ওয়েবটা তো এবার এসছে ইয়ে থেকে, থাইল্যান্ড থেকে,
তো থাইল্যান্ডেও কিন্তু এখন অব্দি শিশুদের আক্রান্ত বড়সড় হয়ে অসুস্থ হয়ে মারা যাওয়ার মতো সেরকম গল্প বেশি খবর কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা স্যার, এই যে বললেন থাইল্যান্ড থেকে এসেছে, তো এই যে একটা ভ্যারিয়েন্ট, মানে এতদিনে যে 2-3 বছর আমরা একটুখানি স্তব্ধতা দেখেছিলাম, এটা কি ভ্যারিয়েন্টের জন্য মিউটেশনের না, স্তব্ধতা কিন্তু ছিল না দাদা, মাঝে মাঝে কিন্তু টুকটাক টুকটাক আসছিল। হ্যাঁ, কিন্তু এবারেরটা একটু একটু খারাপ টাইপের এসছে, মানে একদম যে মামুলি টাইপের বছর আসছিল তার থেকে একটু খারাপ সেই। আর ভ্যারিয়েন্ট কিন্তু ওই যে লাস্ট বড় ওয়েভ হয়ে গেছে ওমিক্রন ওয়েভ, এটা ওমিক্রনেরই একটা সাব ভ্যারিয়েন্ট এসছে। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। আর স্যার, প্রিকশন হিসেবে আমরা যে সতর্কতামূলক যে আমরা আচার আচরণ করতাম, অর্থাৎ মাস্ক পরা, হাত ধোয়া, বা কিছুটা হলেও ডিস্টেন্স মেনটেন করা যত সম্ভব, বা কেউ কাছে তার থেকে একটু দূরে থাকা, বা যিনি হাঁটছেন কাঁদছেন সে একটুখানি কোনোই চাপা দিয়ে হাঁচা বা রুমাল চাপা দেওয়া, এগুলো তো এখনো একইভাবে প্রযোজ্য। এগুলো একই, কোনো পাল্টাবে না। এবং একটা জিনিস হচ্ছে যে তবে মাস্ক পরে যদি আপনি জনসাধারণের মধ্যে সবার মাস্ক পরলে করোনা হবে না, এই ব্যাপারটা ছিল যেটা যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, এখন কিন্তু সেটা অতটা আর সায়েন্টিফিক্যালি খাটে না। মানে যেহেতু আমাদের সবার মধ্যে হয়ে গেছে, এখন কিন্তু পাবলিককে বিরাট মাস্ক পরিয়ে আমরা বেনিফিট পাবো না। হ্যাঁ, হ্যাঁ, নিজে হয়তো বাঁচবো, এটা ঘটনা যে নিজে মাস্ক পরে থাকলে আমার নিজের হওয়ার চান্সটা কম হবে। কিন্তু আমরা যদি সবাইকে মাস্ক পরাই, যেটা আমরা আগে এনফোর্স করতাম, আপনারা প্রচন্ড চাপ দিতেন একসময়, বাধ্য হয়ে দিতেন, কিন্তু সেই ব্যাপারটা দেখবেন গভর্নমেন্ট আর বলছে না। কারণ ওটা রিসেন্টলি যতগুলো দেশে বেশি মাস্ক পরানো হয়েছে পাবলিককে, তাতে কি হয়েছে, এপিডেমিকটা সেটেল হতে টাইম নিয়ে নিয়েছে। মানে আজকে যদি আপনার একটা অত্যন্ত ছোঁয়াচে কোনো রোগ, সেটা মামুলি ধরনের রোগ হয়, সেটা কমিউনিটিতে কিন্তু স্প্রেড হয়ে যেতে দিতে হবে। এটাকে আপনি একদম বন্ধ করে দিতে পারেন না, কারণ বন্ধ করে দিলে এই জিনিসটা যেটা 7 দিনে ছড়িয়ে গিয়ে ব্যাপারটা থেমে যেত, সেটা কিন্তু 15 দিনে হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তো সেই জন্য ওই জিনিসটা দেখবেন পাবলিকের জন্য মাস্কের কথাটাতে অত চাপ দেওয়া হচ্ছে না, ওটা চুপচাপ বলা আছে টাইপের। কিন্তু আমরা নিজেরা যারা ডিউটি করছি তাদের কিন্তু পড়তে পারলে ভালো হয়। এই গরমে যদিও মাস্ক পরাটা ভীষণ কঠিন, বিশেষ করে ট্রাফিকে যাদের আছেন তাদের পক্ষে তো খুবই কঠিন। অর্থাৎ কমিউনিটিতে যেভাবে ইমিউনিটি গ্রো করা যায় সেইটাই চেষ্টা করাটা ভালো। একদম একদম। প্রত্যেকের মধ্যে অ্যান্টিবডি যাতে করে সেগুলো হয়ে থাকে, তার জন্য ওটার জন্যই মাস্কের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে না। থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল, অনেকে বলেন যে আমার এইচপিভি বা মেনিনজাইটিস বা টিটেনাসের ভ্যাকসিন সময় মতো নেওয়া হয়নি, কোনো কারণে হয়তো বাদ গেছে, তো সেক্ষেত্রে তাদের কি করা উচিত? বা করোনার সময় হয়তো করোনা টিকা, কোভিড টিকা ভ্যাকসিন নিয়েছেন, তাহলে কি সেগুলো আবার নেওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ, নেবে যাবে। তার সঙ্গে টিকা, দেখুন ভ্যাকসিনেশন বেশিরভাগ ভ্যাকসিন কিন্তু সেফ খুব হয়। সেফ না হলে ভ্যাকসিনটা কখনো আমরা জনসাধারণের জন্য আনতাম না। জনসাধারণের জন্য ভ্যাকসিন এসছে, নিতে বলা হচ্ছে, বিরাট কিছু কন্ট্রাইন্ডিকেশন কিন্তু থাকে। হ্যাঁ, সুতরাং অত অসুবিধে নেই। ভ্যাকসিন নেওয়াতে যখনই প্রশ্ন আসবে 99% ক্ষেত্রে দেখবেন ডাক্তাররা বলবে হ্যাঁ হ্যাঁ নিতে পারে, না বলার জায়গাটা খুব কম। সুতরাং পাবলিকলি বলতে গেলে ভ্যাকসিনেশন, যে ভ্যাকসিন গুলোর আপনি নাম বললেন, এগুলো কোনোটাই সেরকম রিস্কি ভ্যাকসিন নয়, এগুলো আরামসে নেওয়া যায়। হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আমাদের তো বাচ্চা মেয়েদেরকে সবাইকে আমরা হিউম্যান প্যাপিলোমা এখন দিচ্ছি যাতে সার্ভাইকাল ক্যান্সার না হয়। এটা হয়তো ন্যাশনাল প্রোগ্রামেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেক্সট 1-2 ইয়ারের মধ্যে নিয়েও আসবে। তার আগে আমরা এখন বাবা মারা বাচ্চাদের, আমি আমার মেয়েকে যেমন দেবো কদিন পর, তো এগুলো দেওয়া আটকাবে না, এগুলো করোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওকে স্যার। স্যার, প্রচন্ড গরম, তীব্র গরমের দাবদাহে আমরা সকলেই জর্জরিত। তো এক্ষেত্রে এই যে কোভিড বারবার ফিরে আসা বা বেশি করে প্রাদুর্ভাব দেখা দেওয়া বা ভ্যারিয়েন্ট হওয়া, এর সাথে কি ক্লাইমেট চেঞ্জ বা এই ধরনের পলিউশনের কোন রকম রিলেশন কিছু আছে? অবশ্যই আছে। যে কোনো ভাইরাল যখনই আউটব্রেক হবে, জেনে রাখবেন টেম্পারেচার চেঞ্জ আর পলিউশনের মধ্যে চেঞ্জ, পলিউশনের চেঞ্জ আমাদের কি হয়, ডাস্ট পার্টিকেলের উপর ডিপেন্ড করে। তো এইগুলো কিন্তু পোটেনশিয়েট করে, মানে বাড়িয়ে দেয়। এবার এখন যদি বৃষ্টি হয়ে যায়, ঝমঝমিয়ে বৃষ্টি চলতে থাকে, তাহলে কিন্তু একটু থিতিয়ে যাবে, মানে ধুলোটা কমে যাবে, তখন দেখবেন থিতিয়ে যাবে।
ওকে স্যার, অর্থাৎ আমরা কিন্তু সেই পরিবেশ নিয়ে যেমন বলতাম প্রত্যেকেই, মানে একটা কিন্তু কোভিড এর সময় ভালো দিক আমরা দেখেছিলাম, চারপাশ অনেক শান্তশিষ্ট আর মানে এয়ার কোয়ালিটি অনেক ভালো হয়েছিল। সেটা হয়তো গ্রিন হাউস গ্যাস এমিশনটা কমেছিল, তার সাথে সাথে মানুষ কিন্তু পরিবেশের প্রতি একটু হলেও সেই সচেতনতা সহমর্মিতা ভাবটা এসেছিল। তো এটার ক্ষেত্রে আপনার বার্তা কি, কি আমাদের ওটা কিন্তু ভুলে গেলে চলবে না, তাই তো? দেখুন, এ তো এখন আপনি ডেভেলপমেন্টের পার্ট হচ্ছে পরিবেশের এগেনস্টে যাওয়া। এটা তো মানে আপনি ডেভেলপ কান্ট্রি, যত ডেভেলপ কান্ট্রি দেখবেন তত অ্যান্টি পরিবেশ এরকম হয়ে গেছে। এবং আমাদের আহ পরিবেশের নর্মসের ওপরে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি তো না খুব একটা। একটা গাছ কাটলে কি আমরা আদৌ 4টে গাছ লাগাচ্ছি? লাগিয়ে হয়তো দিচ্ছি, তারপর দেখা যাবে যে 3টে গাছই মরে যাচ্ছে, ছাগলে খেয়ে নিয়ে চলে গেছে, আমরা সেটা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু এর ফল কিন্তু আমাদের ভুগতে হচ্ছে এবং ভুগতে হবে, আরো বাড়বে। পরিবেশের দিক দিয়ে দেখুন, সচেতনতা তো ভেতর থেকে আসে। হ্যাঁ, কিন্তু কি জানি কেন আমাদের বোধহয় ভেতর থেকে আসছে না এই ব্যাপারটা, কিছুতেই আসছে না। সেই কিছুদিন গেলেই গা সবার মতো একটা যেন হয়ে যাচ্ছে। একদম একদম। মানে এটা যে কি করে আমরা পাল্টাতে পারবো, মানে শনিবারের চর্চার প্ল্যাটফর্ম থেকে বহুবার আমরা অনুষ্ঠান করছি, বিভিন্ন জায়গায় ডাইরেক্ট যোগাযোগ করছি, কথা বলছি, মানে সচেতনতা কিভাবে বাড়ানো যায়। না, এবং আপনি যদি পরিবেশ নিয়ে, যদি পরিবেশ সচেতনতা নিয়ে কোনো কথা বলেন, দেখবেন জেনারেল নোশন হচ্ছে আপনি খুব আউটডেটেড কথা বলছেন, এরকম ভাবে ভাবা হয়। কি বলছে, বুড়ো মানুষ হয়ে গেছে, এরকম ধরনের ভাবনা চিন্তা হয়ে গেছে। যাই হোক, হয়তো আমরা কিন্তু তাও আমরা পজিটিভ থাকবো, আমরা আশা করবো একদিন একদিন হয়তো এটা থেকে আমরা রক্ষা পাবো, পরিবেশকে আরো আমরা যেমন রক্ষা করবো, নিজের মায়ের। স্যার আরেকটা প্রশ্ন ছিল, যে যেহেতু আবার বলছেন একটু এই যে যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা, কোভিড এর যে আবার একটু বাড়াবাড়ি হচ্ছে এই ব্যাপারটা, তো এই সময় যে বিভিন্ন ফুড বিজনেস এখনকার কিন্তু বিকেল বেলায় দেখি আমরা বাইরের খাবার খেতে বেশি পছন্দ করি, সেটা ফাস্ট ফুড যাই হোক বা কোট আনকোট যে বিভিন্ন ফুড ডেলিভারির মাধ্যমেও আমরা কিন্তু বাড়িতে আনিয়ে নিই। তো এই যে খাবার ফুড বিজনেস গুলো রমরমিয়ে চলছে, মানে এক পা বাড়ালে বিভিন্ন রকম হাঁড়ি আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে আমাদের কি একটু সচেতন হওয়া বা সতর্ক থাকা দরকার, বিভিন্ন যে খোলা জায়গায় খাবার খাওয়া না খাওয়া, এগুলো কি একটু আপনি যদি বলেন। এবং খোলা জায়গায় খাওয়ার সঙ্গে পেট খারাপের সম্পর্ক আছে, কোভিড এর সম্পর্ক নেই। এটা কিন্তু মানে কিন্তু খোলা জায়গার খাওয়ার হাইজিন কতটা মেনটেন হয় বলুন তো, আমার সন্দেহ আছে। এবং বহু পেটের রোগ বেড়ে গেছে, আর একটা জিনিস বেড়ে গেছে, সেটা হচ্ছে দেখবেন ফ্যাটি লিভার ডিজিজ বেড়ে গেছে। ফ্যাটি লিভার ডিজিজের যে নাম্বারটা বেড়েছে, এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড খাওয়ার জন্য বেড়েছে। আপনি আপনি খোঁজ নিয়ে দেখবেন চারপাশে কত ফ্যাটি লিভার, সবারই ফ্যাটি লিভার। হ্যাঁ, আমাদের কাছে যেই পেশেন্ট আছে, প্রায় অল্টারনেট পেশেন্টের ফ্যাটি লিভার সঙ্গে থাকে, এসছে অন্য কোনো রোগ নিয়ে, ফ্যাটি লিভার হয়ে গেছে, সব ফাস্টফুড থেকে হয়েছে। আর এই খাবার সংক্রান্ত আরেকটা কথা আমার মাথায় এলো, যেটা আমরা আগে শুনেছিলাম বা বলতাম, আপনারা ডাক্তারবাবুরা বলতেন যে বেশি গরমের সময় যেন আইসক্রিম বা ঠান্ডা জলটা যেন বারবার ফ্রিজের জলটা যেন না খাওয়া হয়, যাতে করে রেসপিরেটরি যে সিস্টেম সেটা যেন ঠিক থাকে। তো এই সময় আজকের দিনেও কি সেই একই অ্যাডভাইস দেবে? এটা দেখুন, টেম্পারেচারের যদি আমার গলার সঙ্গে বা আমি যেটা খাচ্ছি তার যদি অনেকটা ডিফারেন্স হয়ে যায়, তাহলে আমাদের গলায় একটা ইরিটেশন হয়। যে ইরিটেশনের পরবর্তীকালে আমাদের সেখানে ইনফ্লামেশনের চান্স থাকে। সেজন্যই বলা হয়, মানে হঠাৎ করে আপনি ঠান্ডা জল খেলেন, একদম চিল্ড ওয়াটার আপনার গলার উপরে গিয়ে পড়লো, তারপরে কিন্তু আপনার গলা দেখবেন 2-3 দিন পর গলা খুসখুস খুসখুস করতে শুরু করলো, এবং তারপরে ওখানে একটা ব্যাকটেরিয়াল বা ভাইরাসের ইনফেকশন ওর উপরে হয়ে যায়, হয়ে গিয়ে একটা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্যই এই সাবধানবাণী আমাদের ঠাকুমারা বলতেন, এখনো কিন্তু এগুলো সত্যি। এগুলো তো মানুষের অবজারভেশন থেকেই এসছে, যে মানুষ দেখেছে যে এগুলো করলে তারা অসুস্থ হয়। এগুলো কোনোটাই খারাপ অবজারভেশন নয়, যুগ যুগান্তর ধরে আমাদের বলে এসছে আমাদের গুরুজনরা, এই জিনিসগুলো সত্যিই সত্যি কথা। ওকে স্যার, ভেরি থ্যাংক ইউ। আর আপনার কথা থেকেই বলি, একটু আগে আপনি বললেন যে আপনি এখন কোভিড এর পেশেন্টও দেখছেন, ভর্তিও হচ্ছে হসপিটালে। তো কখন বুঝবো আমার যে কোভিড এর এই সিমটম গুলো মারাত্মক হচ্ছে, বা আমার হসপিটালে যাওয়া উচিত বা ডক্টরের কাছে কনসাল্ট করা উচিত, এটা যদি কোভিড এর একটা, আমি তো কোভিড ঠিক বুঝবো না, আমি যেটা দেখবো সেটা আমার যে ঠান্ডা লেগে গেছে, এই জিনিসটাকে আমি দেখবো। এবং এই সময় যখন ঠান্ডা লেগে যাওয়ার সিচুয়েশনটা হচ্ছে,
এই যখন কোভিড আবহ থাকবে, যখন কোভিড এর একটা করে ছোট ছোট ওয়েভ আসবে, সেই সময় কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ এটা কোভিড কি কোভিড না সেটা সেই সন্দেহ করবে। আর তার কিছু কিছু ফিচার আছে যেগুলো খারাপ ফিচার, যেমন মনে করুন যে কোভিড হওয়ার সময় যদি আমার খুবই ক্লান্ত অবসন্ন বোধ হতে থাকে, আমার একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছি, হ্যাঁ, বা ধরুন রুগী ফুল বকছে, রুগী যেন কথাগুলোর মধ্যে কোনো খেই নেই, হ্যাঁ, অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে, বা যদি বাড়িতে অক্সিজেন দেখার যন্ত্র থাকে, পালস অক্সিমিটার, তাতে 95 নিচে নেমে যাচ্ছে, এই জিনিসগুলো সাজেস্ট করে যে এটা কিন্তু সিভিয়ার করোনার দিকে যাচ্ছে, তখন আমাদের অ্যাডমিট করতে হবে। ওকে স্যার, আর ওষুধপত্র নিয়ে যদি কিছু অ্যাডভাইস দেন। ওষুধপত্র দেখুন, এখনো কোভিড এর ওষুধপত্র সত্যি কথা বলতে গেলে কিছু নেই, হ্যাঁ, মেনলি যখন খুব সিভিয়ার কোভিড হয় তাকে আমরা স্টেরয়েড দিয়ে ট্রিট করি এবং অক্সিজেন থেরাপি করি, এটাই হচ্ছে আমাদের মূল। আর হচ্ছে যে সাপোর্টিভ কেয়ার, যা সমস্যা সেটা ঠিক মতো চিকিৎসা করা, এই হচ্ছে কোভিড এর মূল মন্ত্র। কিন্তু অযথা অসংখ্য অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, অসংখ্য ভিটামিন আর আদার্স ইউজ হচ্ছে, এইগুলোর কিন্তু যথেষ্ট চাল হয় কোভিডে, যেটা দরকার নেই সেগুলো ইউজ হয়, এবং যখন দরকার পড়ে তখন সেগুলো কাজে লাগে। সেই জন্য সাধারণ প্যারাসিটামল খাওয়া, সর্দির ওষুধ, হ্যাঁ, কাপ সিরাপ, এগুলোর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। এতে যদি না হয় তাহলে নিজে যেচে অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না, কারণ আজকাল তো ওষুধের দোকানে গেলেই এই ক্ল্যাভাম, তারপর অ্যাজিথ্রাল, এসব ট্যাবলেট পেয়েই যায় লোকে, হ্যাঁ, এগুলো দুমদাম কোভিড সিচুয়েশনে খাবেন না, এগুলো ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। একদমই এই কথাটাই আমি জানতে চাইছিলাম আপনার কাছ থেকে, কারণ অনেক সময় আমাদের কি হয়, সর্দি কাশি যাই হোক না কেন বা ফ্লু হলেও আমরা যে কোনো দাদা কাকার কাছ থেকে বলে দিলাম, ও আমার এইটা খেয়েছিলাম, তুইও এটা খেয়ে নে, ওভার দ্য কাউন্টার থেকে কিনে, এটা ভালো হয়ে যাবে। হয়তো সাময়িক তার কিছুদিন হয়তো ভালো হলো, তারপরে হয়তো এটা একটা অন্য এফেক্টও হতে পারে, তাই তো? একদমই, এগুলো পরবর্তীকালে যদি ওইটা ধরুন দরকার হয় তখন দেখা যাবে ওটা রেজিস্ট্যান্ট, হ্যাঁ, তো এইগুলো অকারণে খাওয়া উচিত না, এগুলো তো টক্সিক ড্রাগ গুলো, কিন্তু এই যে ওষুধগুলো আমরা টুকটাক খাচ্ছি এগুলো কিন্তু খুব ভালো ওষুধ না, যে কোনো লং টার্ম ওষুধ না হলে শর্ট টার্ম ওষুধ কিন্তু খুব ভালো ওষুধ হয় না কেমিক্যাল হিসেবে। আপনি যেমন প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এগুলো অনেক সেফ মেডিসিন, কারণ এগুলো লং টার্ম হবে, কিন্তু শর্ট ডিউরেশনের ড্রাগ কিন্তু খুব একটা ভালো ওষুধ হয়, টক্সিক ড্রাগ। ওকে স্যার। স্যার, আরেকটা ইমাজিনেটিভ সিচুয়েশন আমি বলছি, ধরুন আমার শরীরে করোনা ভাইরাস প্রবেশ করেছে, আবার হালকা ঠান্ডা সর্দিও লেগেছে, তো কখন আমি কোন সিমটমটা কতদিন পর এটাকে আরো একটু অ্যাকিউট হবে হতে পারে, মানে 1 সপ্তাহ কি 10 দিন বাদ, এরকম কি কোনো টাইম লাইন আছে? এতদিন পর্যন্ত আমি একটু ওয়েট করতে পারি, তারপর ডক্টরের কাছে যাবো কনসালটেশনের জন্য, এরকম যদি কিছু? আমরা 2-3 দিন দেখবো, 2-3 দিনের মধ্যে করোনা ভাইরাসে কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যেতে পারে। আপনি যদি না হয় তাহলে বুঝতে হবে ওটা খারাপ দিকে যেতে পারে। 2-3 দিন অব্দি আমি ওয়েট করতে পারি, 3 দিনের পরেও যদি আমার সিমটম গুলো না কমে তাহলে বুঝতে হবে যে খারাপের দিকে যেতে পারে, তো আমি সে সময় মেডিকেল সায়েন্সের সাপোর্ট নেব। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা চলে যাবো আমাদের অডিয়েন্স শ্রোতা বন্ধুদের কাছে। ওনারা যার প্রশ্ন আছে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করুন এক এক করে, বা চ্যাট বক্সে লিখেও দিতে পারেন, সেটি আমরা তাহলে স্যারের কাছে পৌঁছে দিতে পারবো। স্যার ব্যস্ত আছেন আজকে, একটু দেখতেই পাচ্ছেন মুভমেন্টের সাথে সাথে তিনি কথা বলছেন, চলে আসেন, তো একটু যদি কাইন্ডলি আপনারা হ্যান্ড রেজ করেন, সংক্ষিপ্ত করে যদি প্রশ্নটা বলেন। অঞ্জন বাবু হাত তুলে আছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, স্যারের কাছে জিজ্ঞাসা থাকে, তাহলে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন প্লিজ। মাইক্রোফোনটা অন করে। কি গো অনির্বাণ সরকার বাবু, আমি কিছু বলতে গেছি, আপনার মাইক্রোফোনটা অন করা আছে। স্যার গুড ইভিনিং, আমি অনির্বাণ বলছি বিশ্বভারতী থেকে। শান্তিনিকেতনে থাকি আর কি, বিশ্বভারতীতে কাজ করি। তো আমার কাছে একটা প্রশ্ন, এই যে
সবাইরই বাড়িতে বাড়িতে এখন ঠান্ডা লেগে আছে বা অল্প বিস্তর কাশি হচ্ছে। তো আমার মা, যিনি 75 ইয়ার্স অফ এজ, আমার সাথে থাকেন, তো তারও যদি কিছু এরকম ঠান্ডা সর্দি কাশি লাগে, তাহলে কি কোনো প্রিকশন নেওয়া উচিত, বা কি কখন ডাক্তার দেখানো উচিত, বা কি করা উচিত? হ্যাঁ, ঠান্ডা লাগলে দেখুন এমনি সবই সেম, আপনি দুদিন দেখবেন, দুদিনের মধ্যে যদি না কমে জিনিসটা সর্দি কাশি, মানে আপনি প্রথমে গার্গল করলেন, পেপার নিল, প্যারাসিটামল খেলো, তাতে যদি না কমে 2-3 দিনের মধ্যে, তাহলে ওটা বুঝতে হবে যে এটা কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। 3 দিনের মধ্যে না কমলে অবশ্যই ডাক্তার দেখান। রাইট স্যার। আর এমনি যা মানে যেহেতু মা 75 অফ মানে 75 বছরের বয়স, তো কোনো কি আপনার এরকম মানে ভ্যাকসিনেশন কিছু আছে? মানে আমি কোভিড নিয়ে বলছি না, মানে কোভিড ভ্যাকসিন না, এমনি 75-এর উপরে তো অ্যাকচুয়ালি আমরা অ্যাডাল্ট ভ্যাকসিনেশনে কয়েকটা ভ্যাকসিন রিকমেন্ড করি। একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, বছরে একটা করে। হ্যাঁ, কারণ ইনফ্লুয়েঞ্জাতে কিন্তু কোভিডের থেকে অনেক বেশি রোগ হয়, এবং বয়স্কদের সেটা অনেক সিভিয়ার হয়, কিন্তু প্রতি বছর যেহেতু স্ট্রেন পাল্টে যায়, আমাদের প্রতি বছর ইনজেকশন দিতে হয়। তো এটা একটা বছরে একটা করে ইনফ্লুয়েঞ্জা। আর আপনি যদি লাংসের ঠান্ডা লাগার ধাপ থাকে, তাহলে ইনফ্লুয়েঞ্জার সঙ্গে নিউমোনিয়া ভ্যাকসিনও নেওয়া যায়। 2টো নিউমোনিয়া ভ্যাকসিন নিতে হয় পরপর। একটা একটা ভ্যাকসিন নিতে হয়, তার আবার 3-6 মাসের মধ্যে আরেকটা ভ্যাকসিন। এটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে আমরা আরেকটা ভ্যাকসিন নিই, যেহেতু বিশেষ করে আমেরিকানরা দেয়, আমাদের দেশে এটা এখন প্রচার হচ্ছে, কিন্তু ভীষণ কষ্ট। এটা হচ্ছে হার্পিস জস্টার ভ্যাকসিন। দেখবেন অমিতাভ বচ্চন অ্যাড দিচ্ছে। আমি রিসেন্টলি দেখছি ওটা, আমার এটাই মাথায় আসছিল না এখন নামটা আর কি। তো আমি যখনই দেখি ওটা, আমি ভাবি যে ডক্টর বাবুর সাথে দেখা হলে জিজ্ঞেস করবো আর কি। তো ওটা কি 2টো ডোজ দিতে হয় ওটা, কিন্তু 9,000 টাকা করে দাম ওটা, এক একটা ডোজ। এটা বেশ কস্টলি। ডোজ? 2টো ডোজ দিতে হয়, 0 and 60 days। প্রথমটা দিতে হয়, তারপরে 60 দিন পর একটা। আচ্ছা, এটা কি বছর ওই একবারই দিয়ে দিলে হলো না স্যার? জীবনে 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 একটা, জীবনে একবার। জীবনে একবারই। রাইট। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো, ভালো অনেক কিছু জানতে পারলাম, শিখলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকেও ধন্যবাদ। নিয়মিত অনুষ্ঠানে আসুন, এই আমরা আমাদের তরফ থেকে বলতে পারি। আচ্ছা, নন্দদুলাল গুহ বাবু, উনি হ্যান্ড রেজ করে আছেন। প্লিজ বলুন আপনার জিজ্ঞাসাটা। নন্দদুলাল গুহ বাবু, উনি আপনি হ্যান্ড রেজ করে আছেন, আপনার প্রশ্নটা যদি একটু মাইক্রোফোন অন করে সংক্ষিপ্ত করে বলেন। শোনা যাচ্ছে কথা নন্দদুলাল বাবু? আপনি হ্যান্ড রেজ করেছেন, যদি প্রশ্ন থাকে একটু বলুন, আমি চ্যাট বক্সে লিখে দিই। না, শুনতে পাচ্ছি না। পরের জন্য এটাই চলে যাই। অঞ্জন কুমার মিত্র, আপনি হ্যান্ড রেজ করে আছেন, আপনার জিজ্ঞাসাটা একটু বলুন। হ্যাঁ, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন স্যার, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি নন্দদুলাল ঘোষ বর্ধমান থেকে বলছি। আমার 70 বছর বয়স, কোমরবিডিটি আছে, আমার এনজিওপ্লাস্টি হয়েছিল। গতবার আমার কোভিড হয়েছিল, আমি 2টো ভ্যাকসিন নিয়েছিলাম, তো থার্ড ভ্যাকসিনটা আমার আর নেওয়া হয়নি। এখন কি থার্ড ভ্যাকসিনটা নেওয়া যাবে? আর দ্বিতীয়ত খুব একটা থার্ড ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। আর নেওয়ার দরকার নেই। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, একটু আগে যদিও আলোচনা হলো বিভিন্ন ভ্যাকসিনের কথা আর কি, ভ্যাকসিনের কথা, আমার ক্ষেত্রে কি নেওয়ার কোনো অসুবিধা বা কিছু আছে? মানে আপনি দিতে পারেন। অন্য যে ভ্যাকসিন গুলোর কথা বললাম, ইনফ্লুয়েঞ্জা, তারপর নিউমোনিয়া, হার্পিস জস্টার, সবকটা ভ্যাকসিনই আপনি নিতে পারেন। ওটা নেওয়া যাবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি রতন ভৌমিক বাবু, উনি হ্যান্ড রেজ করেছেন। ঠিক বলুন আপনার কথাটা সংক্ষিপ্ত করে। রতন ভৌমিক বাবু হ্যান্ড রেজ করেছেন, বলুন স্যার। বলছি, টিকা দেওয়া হচ্ছে, শোনা যাচ্ছে? মিউট করে দেবো? হ্যাঁ, বলুন। আমার তো হয়ে গেছে।
করোনার যখন প্রথম টিকা দেওয়া হচ্ছিল তখন তো অনেকে আতঙ্কে ছিল, বললো নেবো না। আমি স্কুল শিক্ষকতা করি, আমার সহকর্মীরাও অনেকে নেয়নি, আমি নিচ্ছি, বললো যে টিকা নিলে আরো বেশি করে হবে। তো আমি পরপর দুটো টিকা নিয়েছিলাম, কিছু হয়নি। তৃতীয় টিকাটা নেওয়ার পর আমি কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিল। মানে আমি এমনি কোনো শারীরিক অসুবিধা হয়নি, সর্দি কাশি হয়েছিল, হসপিটালে গেছি, ডাক্তারবাবু বললো আপনি একটু টেস্ট করুন। টেস্ট করাতে বললো যে আপনার করোনা হয়েছে, আপনি একটু সেপারেট থাকবেন বাড়িতে। আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, বলছি আরেকটা, এটা গেল যে কেন বলছি টিকা নিলাম যে আমি যাতে সুস্থ থাকি, অথচ আক্রান্ত হয়ে গেলাম ওইটা নেওয়ার পরে। এটা কেন হলো, এটা একটা। আর একটা হচ্ছে এই যে মানুষের মধ্যে একটা ভীতি ছিল, তো আমি প্রথম দুটো নেওয়াতে কিন্তু আক্রান্ত হইনি। এটা আর একটা অভিজ্ঞতা স্যার, আমি আমার একটা বন্ধুর বাড়ি তাদের খোঁজ খবর নিতে গেছি, এটা বাজে অভিজ্ঞতা। তো তারা কিন্তু আমাকে চিনতে পারছেন না, মানে যাদের বিভিন্ন অনুষ্ঠানে ছিলাম তাদের বিভিন্ন সমস্যা ছিল, আমি গেছি আমাকে চিনতে পারছে না, জানলা দিয়ে কথা বলছে, আপনি আঙ্কেল করছে, আপনার বাড়ি কোথায়। এটাও কিন্তু একটা অভিজ্ঞতা স্যার। হ্যাঁ, এগুলো তো আমাদের আস্তে আস্তে আমরা সবাই অভিজ্ঞ হয়েছি। আমি তো দেখুন যখন কোভিড শুরু হয়, আমি তো প্রথম কোভিড দেখতে শুরু করি, আমার পাড়ায় আমাকে অদ্ভুত অদ্ভুত সব অভিজ্ঞতা, বেশিরভাগ লোকই অবশ্য আমায় খুব ভালোবাসলো। কেউ কেউ বলছিল তুমি বাড়িতে ফিরে আসছো, আমি বললাম হ্যাঁ, আমি ভাবছি আপনার বাড়িতে গিয়ে থাকবো। তো তারপর থেকে আর কিছু বলেন। তো সব অভিজ্ঞতা তো আপনার আমাদের পুলিশদের সবার এগুলো হয়েছে, এগুলো নিয়ে বলে কি হবে। আর আপনি যেটা বললেন যে করোনা হয়ে যাওয়া, এই ভ্যাকসিন কিন্তু করোনা আটকায় না, এই ভ্যাকসিন শুধু করোনার কমপ্লিকেশন আছে, হ্যাঁ, সিভিয়ার করোনা হওয়াতে মাইল্ড, এই যে আপনার মাইল্ড করোনা হয়েছিল, ওটা হয়তো আপনার ডেঞ্জারাস করোনা হতে পারতো যদি আপনি ভ্যাকসিনটা না। হ্যাঁ স্যার, আরেকটা অভিজ্ঞতা আমি বলবো যে আমি এখন যোগের সঙ্গে যুক্ত আছি। তো করোনার ভ্যাকসিন তো মানুষকে প্রতিরোধ করে না, কিন্তু হয়তো হেল্প করে। কিন্তু আমি আপনার সূর্যভেদী প্রাণায়াম এবং উজ্জায়ী প্রাণায়াম যদি করে 8 থেকে 80 বছর বয়সে, তো তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায়। সূর্যভেদী এগুলো তো জীবনে ডেফিনেটলি এগুলো ভালো জিনিস। হ্যাঁ, এগুলো অন্য রকমের এক্সারসাইজ খুবই ভালো জিনিস, কোনো টাকা পয়সা খরচ নেই, কষ্ট করে করা সকাল বিকেল আর কি। মানে খাওয়া 2-3 ঘন্টা বাদে, মানে ভরা পেটে না করলে খুব ভালো হয়। এটা কিন্তু খুব ভালো ফল দিয়েছে দেখেছি। থ্যাংক ইউ রতন বাবু, আপনার যে ভালো গুড হ্যাবিটস গুলো মেনটেন করার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ এই সংক্রান্ত ব্যাপারে। আর এই ব্যাপারে আমি সকলকে মনে করি আমাদের পারিবারিক চর্চার 99তম পর্ব, অর্থাৎ আগামী সপ্তাহে আগামী শনিবার আমাদের বিশ্ব যোগা দিবস উপলক্ষে যোগা